আসসালামু আলাইকুম জিনিয়াসেস। তোমরা যারা এসএসসি 25 দিয়ে কিছুটা আনন্দের মধ্যে কাটাচ্ছ, তোমাদের আগামী মাসে রেজাল্ট হবে। রেজাল্টের পরে তোমরা কলেজে ভর্তি হবে। তো এর মধ্যেও কেউ কেউ আসলে এই পড়ালেখা একটু এগিয়ে নেওয়ার জন্য তোমরা অনেকে পড়ালেখা শুরু করেছো। যারা পড়ালেখা শুরু করোনি তারা নিশ্চয়ই রেজাল্টের পরে আবার পড়ালেখা শুরু করবে। তোমাদের জন্য আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বোর মডেলের সাহায্যে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এবং ইলেকট্রনের বেগ নির্ণয় করা শিখবো। কিভাবে আমরা সেই সম্পর্কটা প্রতিপাদন করতে পারি আমরা সেই বিষয়ে শিখবো। সো তোমাদের রেজাল্ট যেহেতু সামনে হবে, তোমাদের জন্য শুভকামনা করে আমরা শুরু করব। তোমরা এসএসসি তে অলরেডি জানো যে তোমরা নিশ্চয়ই বোর মডেল এবং রাদারফোর্ড মডেল পড়েছো, এবং বোর মডেলের একটা সীমাবদ্ধতা যেটা তোমরা অলরেডি জানো যে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য তোমার বোর মডেলটা প্রযোজ্য হয়। তো সেক্ষেত্রে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন হতে পারে, সেক্ষেত্রে প্রোটন কিন্তু একটা থাকবে। আবার যদি আমরা হিলিয়াম থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করি, অর্থাৎ হিলিয়াম প্লাস হয়, সেক্ষেত্রে কিন্তু আমার ইলেকট্রন একটা বাট প্রোটন কিন্তু দুইটা। আবার লিথিয়াম+2+ হতে পারে। তো সেক্ষেত্রে প্রোটন হচ্ছে তিনটা হবে বাট ইলেকট্রন একটা। অর্থাৎ আমরা শুধুমাত্র ওই ক্ষেত্রেই বোর মডেলকে নিয়ে আলোচনা করব যখন হচ্ছে আমাদের ইলেকট্রন একটা থাকবে। বাট ইলেকট্রন একটা থাকলেও আমাদের যে ব্যাপারটা হয় যে আমাদের কিন্তু প্রোটন সংখ্যা, প্রোটনটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়। সো সেই প্রেক্ষাপট বিবেচনা করেই আমরা কিভাবে এই জিনিসগুলো করতে পারবো আমরা একটু তোমাদের সাথে আলোচনা করতে চাই। আমরা একটু যদি শুরু করি দেখো তোমাদের সাথে যে আমরা কিভাবে এই ব্যাপারটা করতে পারি। সো আমাদের দেখো যে আমরা আজকে যে আলোচনাটা করব যে বোর মডেলের সাহায্যে পরমাণুর এন তম কক্ষপথ। এন তম কক্ষপথ বলতে আমি এইটা মিন করলাম যে এটা প্রথম কক্ষপথ হতে পারে বা দ্বিতীয় কক্ষপথ হতে পারে, তৃতীয় কক্ষপথও কি হতে পারে। যে এন তম কক্ষপথ বলতে আমাদের যে কোনো কক্ষপথকেই আমরা বুঝবো। ঠিক আছে। সো আমরা যদি একটু দেখি যে আমাদের কি বলা হয়, এবং এখানে দেখো এসআই একক বলা হয়েছে, যে তোমাদের যে ব্যাপারটা দেখো যে আমরা চাইলে আসলে বিভিন্ন এককে, এসআই একক, সিজিএস একক, এখন এই ক্ষেত্রে যে ঘটনাটা হয় যে সূত্রের প্রতিপাদনটাই একটু ভিন্ন হয়। এক একটা এককের কারণে প্রতিপাদনটা কি ভিন্ন ভিন্ন রকমের হয়। সো এই জন্য তুমি যদি মনে করো এসআই এককে শেখো, এখন কেন আমরা এসআই এককে শিখবো? কারণ আমরা যখন ফিজিক্স পড়বো, ফিজিক্সে আমরা এসআই এককে শিখবো। দ্যাটস ওয়াই আমরা যদি কেমিস্ট্রিতেও এসআই এককে শিখি, সেক্ষেত্রে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে মূলত আমার এসআই এককে শেখার কারণ। তো যে কথা আমি আগেই বলছি যে তোমাদের জন্য এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়ন, সেক্ষেত্রে জেড এর মান ভিন্ন ভিন্ন হবে। আমি কিছু উদাহরণ দিয়ে রাখছি। হাইড্রোজেন জেড এর মান 1, হিলিয়াম প্লাস জেড এর মান 2, লিথিয়াম 2+ জেড এর মান 3। বাট প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1। তো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যদি চিত্রটার দিকে একটু লক্ষ্য করো, তোমরা দেখো যে চিত্রে আমাদের নিউক্লিয়াসে প্রোটন আছে। আমরা যদি প্রত্যেকটা প্রোটনের ক্ষেত্রে চার্জ ধরি, আমরা জানি না কয়টা প্রোটন থাকবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা থাকতে পারে। আমরা ধরে নিলাম জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে টোটাল চার্জটা হবে জেড। সো এবং তুমি যদি লক্ষ্য করো যে আমার আর ব্যাসার্ধের একটা কক্ষপথে, এই যে দেখো যে আর ব্যাসার্ধের একটা কক্ষপথ, সেই কক্ষপথে ইলেকট্রন হচ্ছে ঘুরছে। সো তোমরা যদি সেই এসএসসি থেকেও একটু চিন্তা করো, তোমাদের যদি একটু মনে থাকে যে তোমরা এসএসসি তে পড়ে আসছো, যে তোমাদের কুলম্বের সূত্র ছিল, তোমাদের যদি একটু আমি একটু মনে করাইতে চাই, যে দেখবা যে এরকম একটা জিনিস ছিল যে এখানে একটা কিউ1 চার্জ ছিল, সেই কিউ1 চার্জের মধ্যবর্তী দূরত্ব ছিল আর বা ডি, যেভাবেই বলো না কেন, আর একটা কিউ2। সেই জন্য এদের মধ্যবর্তী যে বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ বলটা ছিল সেটা ছিল F = 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই R²। এখন তোমাদের হয়তো অনেকে এই যে 1/4 পাই ইপসাইলন নট, এই যে 1/4 পাই ইপসাইলন নট এর পরিবর্তে এসএসসি তে এটাকে হয়তো কে শিখছো। বাট এখানে এই জিনিসটা তোমাদের একটু লাগবে। 1/4 পাই ইপসাইলন নট এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এটা আমরা
শিখবো, এটার আমরা একটা ধ্রুবক মান আছে, এটা আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে লক্ষ্য করো, নিউক্লিয়াস অবস্থিত যে প্রোটন আছে, আমাদের জেড সংখ্যক প্রোটন, প্রত্যেকটা প্রোটনের চার্জ যদি হয় জেড আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা কক্ষপথ, তখন তাদের মধ্যে যে কুলম্বের যে ফোর্সটা হবে, তুমি যদি চিন্তা করো এই যে জেড এইটা আমাদের কিউ 1, আর এই যে ইলেকট্রন আছে এটা হচ্ছে আমাদের কিউ 2। সো তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে আসলে, যে এদের মধ্যকার যে আকর্ষণ বলটা, এবং দেখো যেহেতু কেন্দ্রে পজিটিভ চার্জ আছে, সেই বলটা কেন্দ্রমুখী হবে, অর্থাৎ কেন্দ্রের দিকে কাজ করবে। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি তোমাদের সাথে, আমরা লিখতে পারবো এফ ইকুয়াল, দেখো আমরা ধ্রুবক লিখবো 1/4 পাই ইপসাইলন নট ইনটু, আমরা কিউ 1 এর জায়গায় আমরা দেখতেছি জেড ইনটু ই, আর হচ্ছে আমাদের দূরত্ব বা ব্যাসার্ধ আমরা আর² লিখবো। অর্থাৎ এইখান থেকে যদি আমি একটু কমপ্লিট করি, আমরা যদি একসাথে লিখে ফেলি, আমরা লিখতে পারবো Z² 4 পাই ইপসাইলন নট আর²। এটাকে আমরা যদি একটু একটা সমীকরণ করে 1 নং সমীকরণ দিয়ে রাখি, সো এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এটা হচ্ছে যে দেখো যে আমাদের কুলম্বের যে বৈদ্যুতিক আকর্ষণ বলটা ইলেকট্রন প্রোটনের মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে। এরপরে যদি আমরা দেখি, এখন খেয়াল করো, আমাদের ইলেকট্রনটা তো ঘুরতেছে ভি বেগে, ইলেকট্রন ঘূর্ণায়মান, যেহেতু ভি বেগে ঘূর্ণায়মান, এম ভর বিশিষ্ট, এটার ক্ষেত্রে আমরা এক ধরনের জিনিস পাবো, যেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। একটু খেয়াল করো, ইলেকট্রনটা যখন একটা বেগে ঘুরবে, এই বেগটা কেন্দ্রের বিরুদ্ধে, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের দিকে এক ধরনের ফোর্স কাজ করবে। এটাকে যদি আমরা F' ধরি, তাহলে আমরা বলতে পারবো এই ফর্মুলাটা mv²/r। এইটাও তোমরা আসলে ফিজিক্স থেকে শিখতে পারবে। সো আমরা যদি এখন দেখি যে আমাদের এই যে সমীকরণটা আছে, আমরা এটাকে যদি একটু 2 নং সমীকরণ বলি, তোমরা একটু লক্ষ্য করবা, দেখো একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলটা কেন্দ্রের দিকে কাজ করতেছে, আর একটা কেন্দ্র বিমুখী। এখন আমার যদি কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বলের তারতম্য হয়, তাহলে হয় ইলেকট্রন নিউক্লিয়াসে চলে আসবে অথবা নিউক্লিয়াসের বাইরে চলে যাবে। অর্থাৎ আমার পরমাণুর অস্তিত্বের জন্য আমরা যদি চিন্তা করি, আমাদের এই যে কেন্দ্রমুখী বল এফ, আর কেন্দ্র বিমুখী যে বলটা ছিল F', এটা অবশ্যই সমান হতে হবে। তো এটা যদি আমরা একটু দেখি, আমরা যদি এই মানগুলো এখানে বসিয়ে দেই, তোমরা জানো ওখানে ছিল Z² অ্যান্ড 4 পাই ইপসাইলন নট আর², আর আমরা মাত্র পেলাম mv²/r। এবং তোমরা যদি দেখো, আমরা যদি এখানে একটু কাটাকাটি করতে পারি, সো একটা আর থেকে যাবে, সো আমাদের পুরা যে ব্যাপারটা দাঁড়াবে, তাহলে দেখো যে Z² 4 পাই ইপসাইলন নট আর ইকুয়াল mv²। অর্থাৎ আমাদের কিন্তু v²টা দরকার। তো আমরা জানি, আমরা যদি বোর মডেল থেকে চিন্তা করি, আমরা বোর মডেল থেকে আমরা প্রত্যেকে জানি যে mvr ইকুয়াল NH/2 পাই। সো এই ক্ষেত্রে আমাদের যেহেতু v² লাগবে, আমরা একটা স্কোয়ার করে দিব। তার আগে আমরা এখান থেকে দেখে নেই v= আমাদের কি হচ্ছে, NH/2 পাই mr। অর্থাৎ আমরা যদি এখানে একটু স্কোয়ার করে দেই, আমরা লিখতে পারবো, সরি আমি নিচেই করি, আমরা যদি লিখি যে v², তাহলে আমরা লিখতে পারবো n²h² 4 পাই² m² এবং r²। সো আমরা যে কাজটা করব, এখন এই v² এর মানটা এখানে বসাই দিব। তাহলে আমরা যদি v² এর মানটা বসাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, সমীকরণটা Z² আমাদের আছে 4 পাই ইপসাইলন নট আর, এখানে m ইনটু
আমাদের থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার অ্যান্ড এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে দেখো আমরা একটু কাটাকাটি করব, এম এম কেটে দিতে পারবো, একটা এম থাকবে, এই আর আর কেটে দিতে পারবো, একটা আর থাকবে, আর এখানে কিন্তু ইপসাইলন নটটা থাকতেছে, আর 4 পাই, 4 পাই কেটে দিলে একটা পাই আমাদের থেকে যাচ্ছে, একটা পাই আমাদের থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের ফাইনালি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, যে আমাদের সমীকরণটা কেমন দাঁড়াচ্ছে দেখো, আমাদের আছে জেড ই স্কোয়ার, আর নিচে আছে ইপসাইলন নট, আর এদিকে আছে এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম। ওকে, ঠিক আছে। তো এখন আমরা যদি এখান থেকে আটটা বের করব, দেখো আটটাকে যদি এই পাশে নিয়ে যাই, জেড ই এই পাশে চলে আসবে, ইপসাইলন নট উপরে চলে যাবে। সো ফাইনালি ব্যাপারটা কি দাঁড়াবে, এখান থেকে আমরা যদি দেখি যে অতএব আর ইকুয়াল হবে আমাদের, এই যে ইপসাইলন নট এখানে ক্রস হয়ে যাবে, ইপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম, আমাদের এই যে পাই এম জেড ই স্কোয়ার। সো এই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের ফর্মুলা, তোমরা এটা একটু মনে রাখবে, এই ব্যাসার্ধের ফর্মুলা। তো দেখো আমরা এখান থেকে ইপসাইলন নট এর মান কনস্ট্যান্ট, এইচ এর মান কনস্ট্যান্ট, আমরা এই মানগুলো তোমাদের জন্য বের করতে পারবো। সো এই ফর্মুলাটা আমরা একটু মনে রাখবো। এখন আমরা তো বলি এন তম কক্ষপথ, এখন এই এন তম কক্ষপথের জন্য তুমি চাইলে এখানে একটা আর এন ব্যবহার করতে পারো, আর এন দ্বারা। এখন আমরা এখানে তুমি শুধু আর ব্যবহার করলেও চলবে, বাট এন তম কক্ষপথ বুঝাতে, এন তম কক্ষপথ বোঝানোর জন্য আমরা এখানে চাইলে একটা এন ব্যবহার করে, অর্থাৎ এখানে এন এর মান 1 হলে এখানে 1 হবে, এন এর মান 2 হলে এখানেও 2 হবে। সো আমাদের এন তম কক্ষপথ বোঝানোর জন্য আমরা আরটাকে আর এন দ্বারা বুঝাইতে পারি, অথবা তুমি যদি শুধু আর রাখো তাতেও খুব একটা প্রবলেম নাই আর কি। সো এরপরে যদি আমরা যাই, যে দেখো তোমরা কিন্তু যেই ফর্মুলাটা পেলে, সেই ফর্মুলাটা কিন্তু কি ছিল, যে এন তম কক্ষপথের জন্য আর এন। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, এই যে সূত্রটা ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ। সো তোমরা নিশ্চয়ই জানো যে যখন আমি হাইড্রোজেন পরমাণু বলি তখন কিন্তু আমরা কি বলি, Z=1 বলি। আবার প্রথম কক্ষপথ যখন আমি বলি তখন কিন্তু এন। অর্থাৎ আমরা কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটা দেখালাম, যে এন তম কক্ষপথের জন্য আমরা, আমি চাইলে এইভাবে আর লিখতে পারি, বাট আমরা আর লিখি আর এন ইকুয়াল টু কি, ইপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার, এইভাবে করে আমরা লিখতে পারবো। সো এখন তোমরা যদি দেখো, আমরা যদি আমাদের এই ফর্মুলাটা চিন্তা করি, আমাদের ফর্মুলাটা হচ্ছে আর এন ইপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার। আমরা এন এর মান যদি আমরা এখন বসাই, আমরা এন এর মান বসালে এটা আমরা লিখতে পারবো R1, ইপসাইলন নট আমরা এভাবে রাখি, ইপসাইলন নট এন এর মান 1 যদি বসাই দরকার নাই, এইচ স্কোয়ার পাই এম জেড এর মান 1, সো আমাদের দরকার নাই ই স্কোয়ার। ওকে, সো এইভাবে করে আমরা বসাবো। এখন আমাদের কি কি মান লাগবে, এই কাজটা এটা আমাদের একটু মনে রাখতে হবে, R1টা, এই আর ওয়ানটা একটু আমাদের কাজে লাগবে, এটা একটু আমরা মাথায় রাখবো।
সো আমাদের এখন যে ব্যাপারটা দাঁড়াবে, ইপসাইলন নটের যে মানটা আমরা জানি, এটা মুখস্থ আমাদের, 8.854 ইন্টু 10 ইনভার্স 12, ইউনিট হচ্ছে কুলম স্কোয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। আর এইচ এর মান আমরা জানি 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আর আমরা ইলেকট্রন বা প্রোটনের যে চার্জটা আছে এটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলাম। আমরা সবগুলো এসআই এককে বসাবো। এখন দেখো, তুমি যদি এই মানগুলো এখানে বসিয়ে দাও, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে দেখো। আমরা যদি লিখি যে 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু 6.626 ইন্টু 10 ইনভার্স 34 স্কোয়ার, অ্যান্ড আমরা পায়ের ভ্যালু জানি 3.1416, এম এর ভ্যালু জানি আমরা, সো 9.11 ইন্টু 10 ইনভার্স 31, অ্যান্ড ফাইনালি 1.6 ইন্টু 10 ইনভার্স 19 স্কোয়ার। এখন তোমরা যদি এই ভ্যালুটা বসাও, তোমরা দেখবে যে এরকম একটা মান আসবে 5.3 ইন্টু 10 ইনভার্স 11, বাট মিটার। আমরা যে কাজটা করতে পারবো, এটাকে এক ঘর ডানে যদি নিয়ে যাই, এখানে 0.53 ইন্টু 10 ইনভার্স 10 লিখতে পারবো, যেটাকে আমরা লিখতে পারবো 10 ইনভার্স 10 মিটার এক্স্যাক্টলি। তো 0.53 অ্যাংস্ট্রম লিখতে পারবো, কজ তোমরা জানো যে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল 10 ইনভার্স 10 মিটার। দিস ইজ মিন অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম। ওকে, সো ফাইনালি আর এর এই যে ভ্যালুটা আছে 0.53 অ্যাংস্ট্রম, এটা কিন্তু আমাদের একটু জানতে হবে। এইটা একটু আমরা মাথায় রাখবো, এটা আমরা মাথায় রাখলে এখান থেকে আমরা অনেক কিছু করতে পারবো। সো এরপরে দেখো, এই যে আমরা আর ওয়ান এর এই যে ভ্যালুটা ব্যবহার করে, এখন দেখো আমরা যে কোনো পরমাণুর যে কোনো কক্ষপথটা নির্ণয় করতে পারবো। আমরা একটু সেটা দেখতে চাই। আমরা যদি একটু দেখি এইখান থেকে যেটা হয়, যে আমরা লক্ষ্য করি যে আমাদের হাইড্রোজেন পরমাণুর যে প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ, মাত্র তোমরা দেখলা যে আর ওয়ানটা ছিল ইপসাইলন নট এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার, এন আর জেড এর ভ্যালু 1 ছিল আমাদের। সো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের মূল ফর্মুলাটা ছিল আর এন। আর এন ছিল কি ইপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর ছিল পাই এম জেড ই স্কোয়ার। সো আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি যে ইপসাইলন নট এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার, তাহলে আমাদের থাকবে যে এন স্কোয়ার বাই জেড। এখন আমরা যদি লক্ষ্য করি, এই যে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি আর 1 ইন্টু এন স্কোয়ার বাই জেড। দিস ইজ দ্য ফর্মুলা ফর আর এন, অর্থাৎ এন তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা চাইলে এখান থেকে নির্ণয় করতে পারবো। বাট অবভিয়াসলি আমাদের মনে রাখতে হবে যা ভ্যালু অফ আর 1 ইজ 0.53 অ্যাংস্ট্রম। সো এই ভ্যালুটাও একটু আমাদের মনে রাখা লাগবে, এটা একটু আমরা খেয়াল করব। সো এখন একটু লক্ষ্য করো, এখানে যদি সামহাউ জেড এর ভ্যালু 1 হয় ফর হাইড্রোজেন, হাইড্রোজেনের যদি যদি 1 হয়, তাহলে তোমরা দেখো যে দ্বিতীয় কক্ষপথ 2 স্কোয়ার অর্থাৎ 4 গুণ। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের চাইতে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 4 গুণ। তৃতীয় কক্ষপথ 3 স্কোয়ার 9 গুণ। চতুর্থ কক্ষপথ 4 স্কোয়ার 16 গুণ। অথবা যদি এখানে জেড এর ভ্যালু যদি এরকম 2 হইতো, তাহলে লক্ষ্য করো দ্বিতীয়ের জন্য 2 স্কোয়ার 4, নিচে 2, তাহলে দ্বিগুণ। অর্থাৎ হিলিয়ামের সাথে যদি তুমি দেখো, হিলিয়ামের যে দ্বিতীয় কক্ষপথের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে হাইড্রোজেনের চাইতে কত গুণ? তোমার
দ্বিগুণ। আবার যদি এখানে এন এর মান 1 হয় তো হিলিয়ামের জন্য 1/2, অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যা ব্যাসার্ধ হবে হিলিয়ামের ব্যাসার্ধ হবে তার অর্ধেক। সো আমরা এমনিতেও জানি যে হাইড্রোজেন এবং হিলিয়াম একই পর্যায়ে আছে। অবশ্যই এটা যদিও হিলিয়াম না, এটা আসলে হিলিয়াম প্লাসের জন্য, যদিও এটা হিলিয়াম বলাটা ঠিক হবে না, এটা আসলে হিলিয়াম প্লাসের জন্য। ওকে, সো এখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের ম্যাথ আসলে করতে পারবো। যদি তোমরা দেখো যে আমি যদি তোমাদেরকে বলি যে লাইক, যে তোমাদেরকে বললাম যে হিলিয়াম প্লাসের এন শেলের ব্যাসার্ধ কত, তুমি কিন্তু ইজিলি পারবে, যেহেতু হিলিয়াম প্লাস বলছি Z is 2 আর এন শেল বলছি, তার মানে এন হচ্ছে গিয়া K L M N, K L M N, K1L2 Mn 4। অর্থাৎ আমাদেরকে বের করতে হবে এই যে আমাদের ফর্মুলা Rn = R1 × N² / Z। সো তুমি তো R1, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু ফর হাইড্রোজেন প্রথম কক্ষপথ অ্যাংস্ট্রম। সো এখন তুমি যদি, যেহেতু এন এর মান 4, তাহলে তুমি এখানে লিখবে R4, এটা যেহেতু জানো 0.53 ইন্টু N², যদি বলো N² আই মিন 4², জেড হচ্ছে 2, এন্ড তুমি এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবে এটা আসবে অ্যাংস্ট্রমে। তুমি চাইলে এটা মিটারেও নিতে পারবে। সো এইভাবে করে কিন্তু তোমরা এই ফর্মুলাটা ব্যবহার করবে। তবে আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের জন্য হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথটা আসে, এইটা তোমরা একটু মূল ফর্মুলাটা ব্যবহার করো। এটা ছিল আমাদের ব্যাসার্ধ নির্ণয়। আমরা যদি এখন ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, আমরা এখন ইজিলি কি করতে পারবো, বেগও নির্ণয় করতে পারবো। আমরা একটু দেখি যে বেগটা নির্ণয় করতে পারি কিনা। তার আগে আমরা একটু যদি এটাকে একটু মুছে দেই, আমরা একটু খেয়াল করি যে এটা আমরা করতে পারবো। ওকে, সো আশা করি তোমরা এটা পারবে। ওকে, সো আমরা এবার যে কাজটা করব, আমরা আসলে কি করব, আমরা এবার আসলে একটু বেগ নির্ণয় করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই জানো যে বেগ নির্ণয় করতে গেলে আমাদের যেই ব্যাপারটা আছে, আমরা জানি যে আমাদের বোর মডেল থেকে আমাদের এখন বেগ নির্ণয় করতে হবে। সো বেগ নির্ণয় করতে গেলে আমরা বোর মডেল থেকে কি জানি, এটাও আমরা এসআই এককে করব। তো আমরা জানি যে বোর মডেল থেকে যে mvr = NH/2 পাই। সো এখানে যদি আমরা চিন্তা করি, কিছুক্ষণ আগে আমরা যে ব্যাসার্ধটা পেয়েছিলাম Rn বা আর, যেভাবেই বলি যে সেটা ছিল কি ε0 N²H², দিস উইল বি H²। ওকে, সো পাই এম, আমরা যদি একটু মুছতে চাই, এখানে যদি আমরা একটু দেখি, সো আমরা যদি দেখি H² এইভাবে লিখবো ε0 πm Z² সো তোমরা যদি দেখো যে আমাদের লাগবে বেগ নির্ণয় করা, সো বেগ ইকুয়াল NH/2 πmr। দেখো আমাদের এখানে আরটা কিন্তু নিচে আছে, অর্থাৎ এই যে ভ্যালু যেটা নিচে আছে, এই নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। অর্থাৎ আমরা যদি দেখাই এইভাবে NH/2 πm ইনটু, করলে এটা আমরা যদি দেখি উল্টাই দেই, তাহলে আমাদের হবে πm Z² and ε0 N²H²। এখন আমরা কাটাকাটি করব। আমরা যদি একটু দেখি, আমাদের NH, এন, একটা এন থাকবে, একটা এইচ থাকবে, আর এদিকে পাই, পাই এম, সো ফাইনালি আমাদের ফর্মুলাটা হবে, আমাদের থাকতেছে কি Z² নিচে থাকতেছে 2
এপসাইলন নট এন এইচ, অর্থাৎ এইটা আমাদের বেগ। তো আমরা এখান থেকে বেগ বের করতে পারি। আর তোমরা যদি এই বেগটাকে এন তম কক্ষপথের জন্য চিন্তা করো, এন তম কক্ষপথের জন্য এখানে ভিএন দিতে পারো। এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, এন তম কক্ষপথের জন্য আমরা ভিএন ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে বোর মডেলের সাহায্যে ইলেকট্রনের বেগ নির্ণয় সূত্র। আমরা জেড জানবো, ই জানবো, সবই আমাদের কনস্ট্যান্ট। সো এইটা একটু আমরা খেয়াল করব। আমরা বেগটা পেয়ে গেলাম। ওকে, সো বেগ যেহেতু আমরা পেয়ে গেলাম, কক্ষপথের ব্যাসার্ধটা আমরা জানি এই যে এপসাইলন নট। এখন আমরা যে কাজটা করব, যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করব। সো আগের গল্প, হাইড্রোজেনের প্রথম কক্ষপথ যখন বলবো, হাইড্রোজেন Z1, এন হচ্ছে গিয়ে 1। সো আমাদের মূল ফর্মুলাটা ছিল লাইক ভিএন ইকুয়াল জেড ই স্কোয়ার টু এপসাইলন নট এন এইচ। গট ইট? সো এটা ছিল আমাদের মূল ফর্মুলা। আমরা যেহেতু জেড আর এন এর মান জানি, সো আমরা N1, জেড যদি 1 হয়, ই স্কোয়ার আমরা করব, অ্যান্ড টু এপসাইলন নট এন এর মান 1। সো এইটাও কিন্তু আমাদের একটু কাজে লাগবে কিছুক্ষণ পরে, এটা একটু মাথায় রাখবে। এখন আমরা ইলেকট্রনের জানি চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলাম। ইপসাইলন নট এর মান জানো 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2, and value of H 6.626 into 10 inverse 34 joule second. So আমাদের যে কাজটা 1.6 into 10 inverse 19 স্কোয়ার and 2 into 8.854 into 10 inverse 12 and 6.626 into 10 inverse 34, তখন আমরা একটা ভ্যালু পাবো, দ্যাট ইজ 2.18 ইন্টু 10⁶, বেগের একক মিটার পার সেকেন্ড। এইটা আমাদের V1 এর ভ্যালু। এইটাও একটু আমরা প্রিসাইজলি মাথায় রাখবো। ওকে, এইটা আবার আমাদের কাজে লাগবে। তো এইভাবে করে আমরা হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, এন এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ, জেড যদি 2 হয় তাহলে হিলিয়ামের জন্য হিলিয়াম প্লাস মূলত। এবার আমরা দেখব যে আমাদের এই যে হাইড্রোজেনের সাথে যে অন্যান্য যেই কক্ষপথের যে আছে, এটা একটু আমরা খেয়াল করব। যে তোমরা মাত্র দেখলা যে আমাদের মূল ফর্মুলাটা হচ্ছে ভিএন। অন্য যে পরমাণু আছে তাদের ক্ষেত্রে যে কিভাবে করা যায় একটু রিঅ্যারেঞ্জ করে আমরা করব। ভিএন ইকুয়াল V1, সরি আমরা একটু যদি দেখাই, নো, আমাদের বেসিক ফর্মুলাটা ছিল জেড ই স্কোয়ার টু এপসাইলন নট এন এইচ। আর আমরা কিছুক্ষণ আগে জানি V1 ইকুয়াল টু ই স্কোয়ার টু এপসাইলন নট এইচ। এখন আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, রিঅ্যারেঞ্জ করে লিখলে যে ব্যাপারটা দাঁড়াবে, আমরা ই স্কোয়ারটা রাখবো 2πε0h রাখবো ইন্টু জেড বাই এনটা আলাদা করবো, এন্ড এতটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো V1 ইন্টু জেড বাই এন। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো, হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান 1, এন এর মান যদি 2 হয়, দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে বেগ হবে দ্বিতীয় কক্ষপথে অর্ধেক হবে, তৃতীয় কক্ষপথে 1/3 হবে। এন্ড মজার ব্যাপার দেখো, যদি জেড এর ভ্যালু 2 হয় এন্ড এন এর ভ্যালু 2 হয়, দেখো জেড এর ভ্যালু 2, এন এর ভ্যালু 2, কাটাকাটি। অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের যা বেগ হবে, হিলিয়াম প্লাসের হিলিয়াম প্লাসের কি বলে এটা তোমাকে, দ্বিতীয় কক্ষপথে একই হবে। আবার জেড এর ভ্যালু যদি 3 হয়, এন এর ভ্যালু 3 হয়, কাটাকাটি যাবে। অর্থাৎ আমরা যদি বলি ব্যাপারটা এইরকম, হাইড্রোজেনের V1 সমান হবে হিলিয়াম প্লাসের V2 সমান হবে লিথিয়াম
2 প্লাসের V3, অর্থাৎ তোমরা যদি একটু লক্ষ্য করো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে বেগ যা, হিলিয়াম প্লাসের দ্বিতীয় কক্ষপথে একই, এবং লিথিয়াম 2 প্লাসের তৃতীয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যার অর্থাৎ প্রোটন সংখ্যার সমান সংখ্যক কক্ষপথে আমরা বেগ কি দেখবো, সমান দেখবো। এখান থেকে যদি তুমি দেখো, আমরা কিন্তু এমসিকিউর জন্য কোন কক্ষপথের বেগ কত গুণ, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা এটা পারবা। এখন আমরা যদি একটু তোমাদের জন্য দেখাই যে আমরা যদি যেটা করতে চাই, আমরা তোমাদেরকে বললাম যে লিথিয়াম 2 প্লাসের দ্বিতীয় কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের বেগ। ওকে, সো তোমরা তো জানো ফর্মুলা হচ্ছে Vn = V1 × Z/n। তো আমরা যেহেতু বলছি যে লিথিয়াম, দ্যাট মিনস Z3, এন্ড কোন কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, অর্থাৎ এন হচ্ছে গিয়ে 2। এন যেহেতু 2, আমরা এখানে লিখবো V2। V1 হচ্ছে আমার মুখস্থ, 2.18 × 10⁶। এই মানটা আমরা মনে রাখবো, 2.18 × 10⁶, ইন্টু জেড হচ্ছে 3/2। দ্যাটস ইট। সো এইটা হবে আমাদের ভ্যালু। তোমরা এটা ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা তোমাদের জন্য। আমরা পরের ক্লাসে যেটা করব, এই বেগ ব্যবহার করে ইলেকট্রনের গতিশক্তি প্লাস তার সাথে বিভব শক্তি যোগ করে ইলেকট্রনের মোট শক্তি, এবং সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে আসলে যেটা করতে পারি। আমরা চাইলে সেটা দিয়ে রিডবার্গ সমীকরণটা প্রতিপাদন করতে পারি। সো এই পুরো ব্যাপারটা আমরা নেক্সট এর আর একটা ক্লাসে তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে দেখালাম যে কিভাবে সূত্রের এই প্রতিপাদনটা করতে হয়। তোমাদের হয়তো সূত্র সরাসরি আসবে না, বাট তোমাকে প্রসেসটা প্রপারলি জানতে হবে। তো পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করবো ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় এবং রিডবার্গ সমীকরণের প্রতিপাদন। তো সেই পর্যন্ত তোমরা কেমিস্ট্রি জিনিয়াসের সাথে থাকো। সবাইকে ধন্যবাদ। আর HSC 25 যারা আছো, তাদের ক্লাস হচ্ছে গিয়ে আমরা অফলাইন ক্লাস শুরু করব খুব শীঘ্রই, হয়তো আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ তোমাদের ক্লাস শুরু করে দিব, আমাদের এই যে নেক্সট যে একটা যে কোনো দিন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম।